আসসালামু আলাইকুম। আমি আব্দুল ওয়াদুদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার। তো আজকে আমরা বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এসিআর নিয়ে একটু আলোচনা করব। অনেক শিক্ষক এসিআর পূরণ করতে অন্যদের সহায়তা নিতে অপেক্ষা করতে হয় অথবা অনেক কাটাছেঁড়া ভুল হয়। তো সেজন্য কিছু আলোচনা করব যাতে করে আপনাদের ভুলের পরিমাণটা অনেক কমে আসে। অধিদপ্তর থেকে যে প্রশিক্ষণ হয়েছে সেখানে যেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, প্লাস এক এক উপজেলায় এক এক জেলায় কিছু কিছু জিনিস আছে যে আলাদা প্র্যাকটিস হয়, সেগুলো আপনারা উপজেলা থেকে জেনে নেবেন। সম্মিলিতভাবে যেগুলো আমরা আলোচনা করব সেগুলো সাধারণত সব জায়গায় একই রকম হবে। যেমন প্রথমে আমাদের এখানে যেটা দেওয়া আছে এসিআর এর শুরুতে বার্ষিক, উপরে আমরা খেয়াল করি এই যে বার্ষিক, যদি এসিআরটা পুরো বছরের হয় তাহলে আমরা এই বছরটা লিখব। বার্ষিক হলে বার্ষিকের উপরে ক্লিক দিব বা টিক চিহ্ন দিব। আর যদি আংশিক হয় তাহলে ডান পাশে যেটা আছে আংশিক, এই আংশিকের উপরে দিব আর সময়ের উপরে দিব টিক চিহ্ন। এই দুইটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। যদি 2025 সালের পুরো বছরের এসিআর আপনি একই ব্যক্তি থেকে নেন তাহলে বার্ষিকের উপরে টিক দিয়ে, বছরের উপরে টিক দিয়ে, তারপরে 1/1/2025 থেকে 31/12/2025 এই জিনিসটা এখানে লিখতে হবে শূন্যস্থানে। এবং যদি আংশিক হয়, অর্থাৎ একজনের আন্ডারে আপনি চাকরি করলেন সাপোজ 6 মাস, আরেকজনের আন্ডারে 6 মাস, তাহলে আপনার দুইটা শেয়ার হবে, দুইবার দিতে হবে। প্রথম অংশের জন্য আপনি এখানে 1/1/2025 থেকে 30/6/2025, পরবর্তী 6 মাসের জন্য আবার আরেকজনের নিতে হবে, সেটা এখানে আলাদা আলাদা সময় উল্লেখ করে দিতে হবে। এক এক শেয়ার এক এক রকম। তো এরপরে আমাদের এই যে নিচে যেটা আছে বাংলা স্পষ্ট অক্ষরে, ইংরেজি বড় অক্ষরে মানে ক্যাপিটাল লেটারের নামটা লিখতে হবে। তারপর পদবি লিখতে হবে, দাপ্তরিক পরিচিতি নম্বর যদি থাকে, সাধারণত এটা বিসিএস ক্যাডারদের থাকে। গ্রেড লিখতে হবে, আপনার বর্তমানে যে গ্রেডে বেতন পান সেটা না লিখে আপনার মূল পদ, অর্থাৎ আপনি যদি 13তম গ্রেডে ঢুকে থাকেন, এখন সিনিয়রিটি হতে হতে প্রতি বছর বেতন বাড়তে বাড়তে আপনি সাপোজ 9ম গ্রেডে বেতন পান, কিন্তু এখানে লিখতে হবে আবার আপনার মূল পদ। সেটা হয়েছে যদি 13তম হয় 13তম, 11তম হইলে 11তম, 12তম হইলে যার যেটা মূল পদ থাকে, চাইলে ব্র্যাকেটে বর্তমানের মূল বেতন লিখে দিতে পারেন, মূল বেতন এত। তারপর বেতন স্কেল, এটাও আপনার নিয়োগকালীন বা যে পদে আপনার নিয়োগ সেটার মূল যেই গ্রেড সেটা দিতে হবে। তারপর কর্মস্থল লিখতে হবে, যখন যেই কর্মস্থলে ছিলেন, যেই পার্ট যতটুকু যেখানে ছিলেন ততটুকু, জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। তারপরে দ্বিতীয় অংশে এখানে কিছু টেকনিক্যাল শব্দ থাকে, যেমন অনুবেদনকারী বা অনুস্বাক্ষর, প্রতি স্বাক্ষর, এরকম বিভিন্ন ধরনের, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তারপর অনুবেদনাধীন কর্মচারী, যেমন এই যে নিচে দেখেন লেখা আছে অনুবেদনাধীন, এটা হচ্ছে আপনি নিজে, অর্থাৎ আপনার নিজের স্বাক্ষর থাকবে, পদবি থাকবে, নাম থাকবে। অনুবেদনাধীন যার এসিআর তিনি, এটা। তো এখানে তার নাম লিখবেন 1 নম্বরে, নাম পদবি যেটা। তার আগে একটু বলি, উপরে যেটা লেখা আছে এই যে কর্মস্থলের অনুমোদন কর্মস্থল মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তরের নাম। এখানে যদি আপনার বিদ্যালয় হয় ছোট করে বিদ্যালয়ের নামটা লিখে, তারপরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নাম, অধিদপ্তরের নাম, এগুলো চাইলে লিখতে পারেন। নিজের প্রতিষ্ঠানের নামটা আগে অবশ্যই লিখে নেবেন ছোট করে, তারপরে উপজেলা, জেলায় তিনটা লিখলেও হইলো, চাইলে অধিদপ্তরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যদি ধরে। তারপরে ড্যাশ থেকে ড্যাশ তারিখ সময়ের জন্য, আপনি যদি 1 বছরের হন এসিআর তাহলে 1 জানুয়ারি 2025 থেকে কত হবে 31 ডিসেম্বর 2025। আর যদি আংশিক হয় তাহলে সে আংশিক সময়টা লিখবেন যে কত থেকে কত সময়ের এসিআর। আংশিকের বেলায় যদি আবার এরকম হয় যে আপনি কোনো একজনের অধীনে 3 মাসের কম সময় চাকরি করেছেন, তাহলে সেই সময়ের আপনার এসিআর দিতে হবে না, আংশিক এটুকু বাদ দেওয়া হবে। আবার যারা পিটিআইতে প্রশিক্ষণরত আছেন ওই সময়টুকুর জন্য এসিআর দিতে হবে না। যারা সাময়িক বরখাস্ত আছেন ওই সময়ের জন্য এসিআর দিতে হবে না। যারা মাতৃত্বে ছুটিতে ছিলেন ওই সময়টুকুর জন্য এসিআর দিতে হবে না। এরকম জিনিসগুলো আমাদেরকে খেয়াল করে নিতে হবে।
তারপরে নাম, পদবি, মাতার নাম, পিতার নাম, জন্ম তারিখ এগুলো লিখলেন। পিআরএল শুরুর তারিখ, এটা আমরা একটু খেয়াল করি। সাধারণত 59 বছর পর্যন্ত সবাই চাকরি করে, এরপর 1 বছর পিআরএল এ থাকে। তাহলে আপনার জন্ম তারিখ যেই দিন, সেই তারিখটাই আপনার পিআরএল তারিখ হবে। জন্ম সাল থেকে 59, জন্ম সালের সাথে 59 যোগ করবেন। যোগ করার পরে যেই সালে গিয়ে পড়ে, সেই সালের আপনার জন্ম তারিখেই পিআরএল শুরুর তারিখ। তারপরে বৈবাহিক অবস্থা, বর্তমান সন্তান সংখ্যা, এগুলো যার যার মতো করে দিলেন। সরকারি চাকরিতে যোগদানের তারিখ দিবেন, কত তারিখে আপনি সরকারি চাকরিতে যোগদান করেছেন সেটা। সেটা আপনার বর্তমান পদের যেটা সেটা না, যেদিন প্রথম যোগদান করেছেন সেটা। তারপরে শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ অর্জিত, সবার শেষে যে ডিগ্রিটা নিয়েছেন, তবে সেটা সার্ভিস বুকে এন্ট্রি থাকতে হবে। অর্থাৎ আপনি আবেদন করেছেন চাকরির যখন, তখন সাপোজ আপনি ইন্টারমিডিয়েট অথবা বিএ দিয়ে আপনি যোগ্যতা অর্জন করে চাকরি নিয়েছেন, পরবর্তীতে আপনি যে যোগ্যতা মাস্টার্স বা যেটাই, ওইটা যদি সরকারি অনুমতি নিয়ে করেন এবং সেটা আপনার সার্ভিস বুকে এন্ট্রি হওয়া থাকে, তাহলে সেটা সর্বশেষ অর্জিত ডিগ্রি বলে ধরা হবে। অনুবেদনকারী নাম, আপনি যার অধীনে চাকরি করতেছেন সে হয়েছে আপনার অনুবেদনকারী, তার পদবি, আইডি যদি থাকে। তারপরে অনুবেদনকারীর অধীনে চাকরি একটানা কর্মকাল, আপনি যদি 25 সালের এসিআর নিচ্ছেন, আপনি যদি 2010 সালেও তার অধীনে চাকরি করতেছেন, অর্থাৎ 10 সাল থেকে 25 সাল পর্যন্ত, তাইলে 10 সালের যেই দিন থেকে আপনি চাকরি করতেছেন সেটা হবে আপনার শুরুর কর্মকাল। আর এই যে বর্তমান পর্যন্ত, সেটা 25 সালের শেষ তারিখ দিতে পারেন অথবা অদ্যবধি বা এখনো এরকম দিতে পারেন, তবে সাধারণত শেষ তারিখটা দিলেই বেটার হয়। প্রতি স্বাক্ষরকারীর নাম, পদবি, আইডি যদি থাকে। এখানে প্রতি স্বাক্ষরকারী যিনি, তিনি হয়েছেন আপনার অনুবেদনকারীর পরবর্তী কর্মকর্তা। অর্থাৎ প্রধান শিক্ষক যদি অনুবেদনকারী হন, তাহলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তিনি হবেন প্রতি স্বাক্ষরকারী। আবার প্রধান শিক্ষকের যদি এসিআর হয়, এটিও স্যার হবেন অনুবেদনকারী, আর প্রতি স্বাক্ষরকারী হবেন টিও স্যার, অর্থাৎ এক ধাপ উপরের যে কর্মকর্তা তিনি। প্রতি স্বাক্ষর অধীনে কর্মকাল ঠিক একই রকম, আগে যেটা বলা হলো, গোপনীয় অনুমোদনটি আংশিক হলে প্রযোজ্য হওয়ার কারণ, যদি বছরে 2টা এসিআর হয়, ওই যেটা বলেছিলাম 3 মাসের অধিক কারো কাছে থাকলে, বাকি অংশ কারো কাছে থাকলে, এই আংশিক হওয়ার কারণ প্রমাণক দিতে হবে, এখানে লিখে দিতে হবে সাথে যে অমুক কর্মকর্তা বা অমুক শিক্ষক বদলি হয়েছিল, এজন্য সেটার একটা ফটোকপি অ্যাটাচ করে দিতে হবে। একই পঞ্জিকা বর্ষে একটানা 3 মাস বা ততোধিক সময়ের গোপনীয় অনুমোদন প্রযোজ্য না হলে মেয়াদ ও কারণ, যদি প্রযোজ্য না হয় এটা, তখন আপনি এটা লিখবেন কারণ সহ। তারপর অনুমোদনকারী ও প্রতি স্বাক্ষরকারী একই ব্যক্তি হলে কারণ সহ। অনেক সময় যিনি অনুমোদনকারী হন তিনি প্রতি স্বাক্ষরকারী হন, অর্থাৎ দেখা গেছে এক উপজেলায় একজনই মাত্র এটিও, সেই টিওর দায়িত্বে আছেন বা টিও স্যার আছেন, কোনো এটিও নাই, তখন এরকম হতে পারে একই ব্যক্তি অনুমোদনকারী, প্রতি স্বাক্ষরকারী। তারপরের পৃষ্ঠায় আমাদের যেটা আছে, দ্বিতীয় অংশ, অনুমোদনকারী কর্তৃক পূরণপূর্বক ফেব্রুয়ারি মাসের মধ্যে অগ্রগায়ন আবশ্যক, অর্থাৎ এগুলো জানুয়ারির মধ্যে সব কমপ্লিট করে যার কাছে জমা দিলেন সে হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে এটা অগ্রগায়ন করবে। এখানে ব্যক্তিগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে 4টা পয়েন্ট আছে: সততা, সুনাম, শৃঙ্খলাবোধ, আনুগত্য, সেবাগ্রহীতার সঙ্গে ব্যবহার। এগুলো সাধারণত সবাই 10 পায়, কারণ ম্যাক্সিমাম সেবাগ্রহীতা অথবা ম্যাক্সিমাম আমরা যারা সরকারি চাকরি করি বলতে পারি যে সবাই এই কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করি, এই জন্য এই জায়গায় ভুলটা কম হয় আমাদের। এর পরবর্তীতে আমরা যেটা করি, এই যে 10 নাম্বার, 8 নাম্বার, 6 নাম্বার, 4 নাম্বার, 2 নাম্বার নাম্বারগুলো খেয়াল করেন, এগুলো সব জোর নাম্বার, কোনো জায়গায় বিজোড় নাম্বার দেওয়া যাবে না। যাকে প্রধান শিক্ষক যাকে নাম্বার দিবেন, সাপোজ একজনকে 10 দিবেন, তাহলে এই 10-এর কলামে গুলাতে যদি সবগুলা নাম্বারে 10 দেন, সবগুলোর মধ্যে একটা করে স্বাক্ষর দিবেন। যদি একটায় 6 দেন, আর একটায় 4 দেন, আর একটায় 2 দেন, তাহলে এই যে বক্সগুলোতে স্বাক্ষর দিবেন, সেটা আপনার দিতে হবে অনুস্বাক্ষর। উপরে দেওয়া আছে যে অনুস্বাক্ষর করে তারপরে নিচে কর্ম সম্পাদন, যেটা এইখানে সাধারণত অনেকের নাম্বার কম বেশি তারতম্য বেশি হয়, আর উপরে যেটা বলেছিলাম এখানে সাধারণত ম্যাক্সিমাম 10 পাওয়ার যোগ্য বা উচিত বা দেওয়া উচিত, যদি বড় ধরনের কোনো সমস্যা না থাকে। এই কর্ম সম্পাদনের এখানে পেশাগত জ্ঞান, দক্ষতা যার বেশি আছে বা ভালো আছে, আপনি যারা দিয়ে কাজ করান আপনি বুঝেন এটা,
তাকে এখানে স্বাক্ষর দিতে হবে। যদি একটু খারাপ হয় এখানে, আর একটু খারাপ হলে এখানে। তবে সবগুলোর যোগফল 69 বা এর নিচে হইলে প্রমাণক থাকতে হবে, নতুবা ইচ্ছা করে কাউকে কম দেওয়া যাবে না। কাজের মান পরিমাণ। তারপর কম্পিউটার, কেউ যদি কম্পিউটার ভালো পারে তাহলে তাকে 10, আর যদি মাঝামাঝি পারে তাহলে মাঝামাঝি একটা নাম্বার দিলেন। সাধারণত যে কম্পিউটার কম বুঝে সে ই নথিও কম বুঝে, তাহলে সেই কম্পিউটারের সাথে ই নথি, নথি রেজিস্টার এগুলোর কিছুটা রিলেটেড নাম্বার প্রায় কাছাকাছি হয়। আবার কেউ কেউ বলেন যে কম্পিউটারের যে কম পাইলেও সমস্যা নাই, কিন্তু ই নথি, নথি রেজিস্টার এই এই দুইটা পয়েন্ট, বিশেষ করে ই নথি যেহেতু শিক্ষকদের জন্য এটা কাজে লাগে না, সেহেতু চাইলে এটা 10ও দেওয়া যায়, যেই জায়গায় যেই প্র্যাকটিস। তারপর দাপ্তরিক কাজে যার আগ্রহ বেশি থাকবে তাকে বেশি দিবেন, কম থাকলে কম দিবেন। এরপরে এই যে নাম্বারগুলো যেখানে যা দিলেন এগুলো যোগ করবেন। যোগ করে যদি দেখেন 80 থেকে 90-এর মধ্যে হয় তাহলে এইখানে সেই নাম্বারটা লিখবেন অঙ্কে, আর নিচে লিখবেন কোথায়। এরপরে সার্বিক মন্তব্য আবশ্যিক। এই যে যার এসিআর দিচ্ছেন তার ব্যাপারে যিনি অনুবেদনকারী, এই যে অনুবেদনকারী প্রধান শিক্ষক, সাপোজ সহকারী একজন এসিআর নিচ্ছেন প্রধান শিক্ষকের কাছ থেকে, তাহলে এটা প্রধান শিক্ষক হচ্ছে অনুবেদনকারী, তিনি এইখানে অবশ্যই কিছু লিখে দিবেন। আর লেখাটা সাধারণত প্রশংসা সূচক হওয়া উচিত, যদি কোনো বিরূপ অথবা খারাপ কোনো কিছু না থাকে। এরপরে তারিখটা দিবেন। এসিআর সাধারণত হয় চলতি যেই সময়ের জন্য আপনি দিবেন সেই সময়ের শেষ তারিখ অথবা পরবর্তী সময়টুকুর প্রথম দিন, প্রথম তারিখ, এটাই হয় বেশি বাঞ্ছনীয়। তারপরে তৃতীয় অংশ প্রতি স্বাক্ষরকারী কর্তৃক পূরণকৃত। এই যে এখানে যা যা আছে এখানে দিবে হয়েছে প্রতি স্বাক্ষরকারী। যদি সহকারী শিক্ষকের এসিআর হয় তাহলে এটা দিবেন এটিও স্যার, প্রধান শিক্ষকের হইলে এটা দিবেন টিও স্যার। তাহলে এইখানে যে নাম্বারটা, এখানে একটা জিনিস আছে মন্তব্য আবশ্যক। যদি একমত নই তখন হলো মন্তব্য আবশ্যক, আর যদি একমত হই তাহলে আর মন্তব্য না দিলে সমস্যা নেই। এখন এইখানেও প্রশংসা সূচক দেওয়াটাই বেশি যুক্তিযুক্ত যদি সব ঠিক থাকে। আর যদি ব্যত্যয় হয়, অর্থাৎ প্রধান শিক্ষক দিলেন একরকম, এটিও স্যার দেখলেন যে নাম্বার কম বেশি হওয়ার কথা, বা তাকে অতিরঞ্জিত বেশি নাম্বার দেওয়া হয়েছে বা কম নাম্বার দেওয়া হয়েছে, তখন দুজনের কাছে যদি 2 রকম নাম্বার হয়ে যায়, সেই নাম্বারের ডিফারেন্স যদি 10-এর বেশি হয়, যদি 10 বা 10-এর বেশি হয় পার্থক্য, তাহলে দেখতে হবে যে প্রধান শিক্ষক কত নাম্বার দিছে আর এটিও স্যার মনে মনে কত ভাবতেছে। এই দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে যে গড় নাম্বার আসবে সেটা এখানে অঙ্কে লিখতে হবে, কথায় লিখতে হবে। যদি তারতম্য 10 বা 10-এর বেশি হয়, কিন্তু 10-এর যদি কম হয় তাহলে এখানে চাইলে সাপোজ প্রধান শিক্ষক দিয়েছে 90, এটিও স্যার চাইলে 92 দিতে পারবে। আবার প্রধান শিক্ষক দিয়েছে 90, এটিও স্যার চাইলে 85 দিতে পারবে। তখন আর গড় করতে হবে না। তারপর প্রতি স্বাক্ষরকারীর স্বাক্ষর আর সিল থাকবে, তারিখ থাকবে আগের মতোই। চতুর্থ অংশের বেলায় কোনো কিছু আমাদের করতে হবে না, এটা যেখানে ডোসিয়ার সংরক্ষণ করবে সেইখানের অংশ। তাহলে এগুলা যদি ভালোভাবে ফলো করে শিক্ষকরা পূরণ করেন তাহলে দেখা যাচ্ছে যে আর কারো কাছে যেতে হবে না, এইভাবে আমরা সুন্দর একটা এসিআর তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে। আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে লিখতে পারেন।